এ থেকে স্পষ্ট ভারতের সঙ্গে কাতারের সম্পর্ক অত্যন্ত মধুর। দেখা গেল মোহাম্মদ ইউনুস গেলেন কাতারে। ইউনুস গভর্নমেন্টের আমি দায়িত্ব রেখে বলতেছি, নামও যাবে সালাও যাবে। এদিকে ডক্টর ইউনুস কাতারে গিয়ে কঠিন বিপদে পড়েন। ভারতের ষড়যন্ত্রে ক্ষমতা হারাচ্ছেন। শেখ হাসিনার কপাল খুলে দেয় কাতার, বাংলাদেশে তাকে ক্ষমতা দিয়ে পাঠায়। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইউনুস। অসুতি ইউনুস এ হলো বড় শয়তান। আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। সরাসরি বলে ফেলছে ডক্টর ইউনুসের নাকি জন্মেরও ঠিক নাই, নাউজুবিল্লাহ বলেন। এবার গরমে চীনা প্রেসিডেন্টকে আম উপহার পাঠাবেন বলেও জানিয়েছেন ইউনুস। আপনি দেখবেন আগামী বেশ কিছু দিনের মধ্যে অনেকগুলো অঘটন ঘটাবে, আইনশৃঙ্খলা আরো ডিটেক্ট করবে। রেল ওই যে দেখে পাকিস্তানের রেল হাইজা হয়েছে, এখানে এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারে। সাবোটাস হবে, তখন এই গভর্নমেন্টের উপর আরো লোক খেপে যাবে, বুঝছেন না? যেমন হাসিনা যদি ওই শেষ সময় যদি পদত্যাগ করে স্পিকারে দিত, তার দেশে এই পরিস্থিতিটা হইতো না, কিন্তু ওনাকে তাল দিয়ে রাখার চেষ্টা করছিল। আওয়ামী লীগ এক শ্রেণী বাটপার আছে, এই বাটপাররা ধরাকে সরা করে এবং ভুলভাল মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছায় দেয়। এবং এই বাটপার গুলোর কারণে কিন্তু বাংলাদেশে 5 আগস্টের মতো একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল। এই বাটপার গুলোর কারণে, একমাত্র কারণে এই বাটপার গুলা। তবে এইটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনুস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। চাঁদাবাজি যা হচ্ছে তার থেকে শতগুণ বেশি এটা প্রচারণার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার। চাঁদাবাজি বিএনপি করছে। এই যে পতিত ফ্যাসিস্ট যারা আছে সেই দল, তারা কিন্তু নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কতটা ধান্দাবাজি কথা আমরা সব ধরে দিচ্ছি। বিএনপির কোনো ধান্দাবাজি বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না। সব কড়ায় গন্ডায় হিসাব করে প্রমাণিত করে জনগণকে বুঝিয়ে দিব। কোনো লুটপাটকারী আর বাংলাদেশে আবারও নতুন বাংলাদেশেও রাজনীতি করবে, এই যুগ আর আসবে না। ডক্টর ইউনুস কাতার সফর করছেন। আপনি সফরের শুরু থেকে যদি দেখেন যে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান, কিন্তু আপনি এই সফরের শুরুটা থেকে যদি দেখেন ডক্টর ইউনুসকে রিসিভ করলেন কে? ডক্টর ইউনুসের কাতার সফরকে ঘিরে নানান চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ডক্টর ইউনুসের সাথে কাতারে কি হয়েছে, কেন তিনি গিয়েছেন এবং কি তিনি করতেছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন এইদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও উত্তাল। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষ রাজপথে নামে, আন্দোলন করে এবং নেতাকর্মীদের মধ্যেও একটা ঝামেলা সৃষ্টি হয়। ইতিমধ্যে ডক্টর ইউনুসের সাথে বিশাল একটি ঘটনা ঘটে এবং তিনিও কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন কাতারে বসে। গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে। আর হ্যাঁ, এইটাও আপনারা জানেন যে ভারত কিন্তু সব সময় চায় বাংলাদেশের ক্ষতি করবে, ডক্টর ইউনুসের ক্ষমতা কেড়ে নিবে, শেখ হাসিনাকে ক্ষমতা দিবে। ইতিমধ্যে ভারতের পরিকল্পনাগুলো কিন্তু তারা এক এক করে আগাচ্ছে। গাইজ, সবকিছু আপনারা দেখতে পারবেন এই কয়েকটি ভিডিওর মাধ্যমে। সবার বক্তব্যগুলো আপনাদেরকে এই জায়গায় দেখাবো। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনুস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা হবে। কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো গভীর করাই মূল লক্ষ্য। তিনি আরো বলেন, কাতার ছোট দেশ হলেও সেখানে গ্যাসের ভান্ডার রয়েছে, সেখান থেকে যাতে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে বাংলাদেশের প্রেস সচিব সফিকুল আলম কি বলেছেন শুনবো। আমি বলছি না, আমরা কাতারে অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনা হবে। মূলত প্রফেসর ইউনুস ওইখানে যাচ্ছেন, আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য। কারণ আমাদের সাইড লাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যে আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরও নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডিল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি, এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে গিয়েছেন। এতে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারের লগ্নির ব্যাপারে কতটা এগোনো যায় সেদিকেই নজর রয়েছে সকলের। ইউনুস গভর্নমেন্টের আমি দায়িত্ব রেখে বলতেছি, নামও যাবে সালাও যাবে। কারণ এখন এই যে ওনারা যে 8 মাসে কোনো রকম উল্লেখযোগ্য কিছু দেখাতে পারে নাই, যদি দেখাইতো আমি নিজে পক্ষে থাকতাম যে আরো 10 বছর থাকুক। একটা বড় পার্টিকে শেষ করে দিয়েছি, আরেকটা বড় পার্টি শেষ করতে আমাদের নির্বিঘ্নে আমরা বহুদিন ক্ষমতা থাকতে পারবো। এটা কি নাসির সাহেবরা বুঝতেছে? দেখুন, আমি এই প্রথমে বলবো যে একটা বিশেষজ্ঞ দৃষ্টিকোণ থেকে দেখা আর একজন সাধারণ লোকের দৃষ্টিকোণ থেকে দেখা এক না। যারা অনেক দূরে দেখতে পায়, যেমন আমরা এই যে আওয়ামী লীগের এই যে পরিণতি হবে, হাসিনার এইরকম পরাজয় হবে, এটা হাসিনা থাকতে বলছি। এটা সিভিল ইলেকশন কমিশনার জানে, প্রিন্সিপাল সেক্রেটারি জানে, মিলন সাহেব জানে, নিতা রায় চৌধুরী জানে। হ্যাঁ, এইগুলি আমি ওই সময় বলছি কিনা। ইভেন কি আমি ইলিয়াস আলী যখন ওই যে আছে স্বপন,
এই মান্নান ভুঁইয়ার এখানে দেখা করতে আসছে, আমার সাথে দেখা, আমি ওখানে বকা দিলাম যে আপনারা এখানে আসছেন, আপনাদের মির্জাফরের কোনো স্মৃতিসৌধ আছে? মান্নান ভুঁইয়ার কিছুই হবে না, আমও যাবে, ছালাও যাবে, এই স্বপন শুনতেছে। আমি বকা দিচ্ছি তাকে ওই সময়। তো আমরা এখন ঠিক কথা বলছি, একজন ডাক্তার জানে রোগের কোন জায়গায় কি অবস্থা আছে, যে এটা নিয়ে ডিল করে, যে রিসার্চ করে। আর সাধারণ লোকের দৃষ্টিকোণ থেকে এটা বোঝা যাবে না যে আপনার এফেক্টটা কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে। যেমন আর্মিরাও যদি বুঝে নাই আজকে যে এই অবস্থা হবে, আর্মিরা যে এরকম করে ফেলবে, গার্ড বানাই ফেলবে, বিডিআরও এর আগে থেকে বুঝে নাই। কিন্তু আমরা তখনও এই কথা বলছি। আমি প্রথম ব্যক্তি যে বিডিআর এর নাম পরিবর্তনের ব্যাপারে আমি চ্যানেলাইতে, আপনারা এখনো দেখেন, আমি ওই সময় কথাগুলি বলছি। তো আমি এখন বলতে চাচ্ছি যে দেখেন, আমরা এখন দ্রুত কোথায় হলো, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগ করি না, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে 8 মাস এনাফ টাইম। 8 মাসে একটা অ্যাচিভমেন্ট দেখান থেকে এই গভর্নমেন্টের, আমরা আরো 16 মাস, 3 8 32 মাস আমরা দেখতে চাই রাখার জন্য। আমি বলতাম যদি দেখতাম যে অ্যাচিভমেন্ট আছে, আপনি প্রতিদিন একটা প্রগ্রেস রিপোর্ট দেখেন। 1 2 নম্বর হলো যে পৃথিবীতে এমন কোন সিস্টেম নাই গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া এই তো সুষ্ঠু কোনো কথা কোনটাকে বোঝাচ্ছেন। অর্থনৈতিক ভাবে অর্থনীতি এখনো পর্যন্ত স্থিতিশীল মধ্যে, বিনিয়োগকারীরা আসছে, ভারতের সাথে একটা বোঝাপড়াতে গেছে, এই কয়েকটা বিষয় যদি আমি বলি। এটা হলো সব হলো ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স কিচ্ছু নাই। এখনো টাকা ছাপাইয়া বেতন দিতে হচ্ছে, এখনো ব্যাংকের টাকা ছাপাচ্ছে, হাসিনা ছাপাইছে। হ্যাঁ, এটা যারা জানে না এরা কিছু কথাগুলি বলে। 1 2 নম্বর হলো যে পৃথিবীতে এত সুন্দর প্রথা, গণতান্ত্রিক প্রথা ছাড়া আর কোনো কিছুই নাই। তো এখন আসবে সবগুলো আশ্বাস। রাজনীতিবিদরা তো বহুত আশ্বাস দিচ্ছে আমাদেরকে, এই করবে সেই করবে। বাস্তবতার আশ্বাস কি এক জিনিস, এখন কমিটমেন্ট পাওয়া গেছে, কিন্তু আমার বাংলাদেশ ব্যাংকে 1 টাকা কি এখন আসছে? আচ্ছা, আমাদের টাকাগুলি এখন, ওনার তো বইয়ের বিষয়ে এত প্রভাব আছে ওনারে, তো উনি একটা টাকা তো ফেরত আনতে পারেন না। এখন ওনার কেন টাকা ছাপাইতে হবে? আচ্ছা, আমরা দ্রব্যমূল্য একটা অনেকগুলি কম্পোনেন্টের মধ্যে একটা, এইবারে রবি শস্য বেশি হয়েছে, শাকসবজি বেশি বলছে, আপনি শীত পর্যন্ত অপেক্ষা করে দেখেন ওই দামটা থাকে কিনা, চালের দাম ওই সময় থাকে কিনা দেখেন। বিদ্যুৎ লোডশেডিং এখনো চলতেছে। তো আমি তখন বলছিলাম যে একমুখী পররাষ্ট্র নীতি, ওই যে আপনারা এখন আর্কাইভে দেখেন, আমি নর্থদের এখন বলছি তা না। এবং আমি আপনাকে আপনার চ্যানেলে বলছি হাসিনার নর্মাল ডেথ হবে না, সেটা তো ফিউচারে দেখবেন। তো আমরা যারা অনেক দূর দেখতে পাই তারা বলতেছে এই কথা। আর কাছে যারা রিক্সাওয়ালার টাকায় পায়ের কাছে, বিমানের পাইলট দেখায় অনেক দূরে। তো আপনি যদি অনেক দূরে তাকান তাহলে এটা আপনার এখানে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, দেখেন ইউনূস গভর্নমেন্ট, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় অংশ তার বিরুদ্ধে, হ্যাঁ, তারপর আবার বাকি অংশ যদি বিরুদ্ধে, তাহলে উনি কোথায় দাঁড়াবেন? তাহলে আমরা কি কেওয়াস কনফিউশনের মধ্যে থাকবো? আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেন যে একটা বড় পার্টিকে আপনার করে দিয়েছেন, হ্যাঁ, তাদের এখন নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর একটা পার্টি থাকে। এখন এরা বেশিরভাগ দেখবেন পাবলিসিটি হচ্ছে কি বিএনপি লুট করছে, বিএনপি চুরি করছে। আমি এটা অসত্য না, সত্য কথা। তো এই চুরিটা ধরবে কে? বিএনপি কি ক্ষমতায় আছে এখন? তাহলে বিএনপির লোকেরা কেন রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বিএনপির লোকেরা কেন প্রস্তুতি দিচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে সব বিএনপির লোক কেন? উনি তো কোনো ডানে বামে তাকাবে না, অন্ধা কানুন অন্ধ থাকবে, আইন অন্ধ থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ডানে বামে কোনো কিছু দেখবে না। এইখানে যে লুটপাট হচ্ছে, দখল হচ্ছে, এটা সত্য কথা। কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশ সরকারকে। তবে এটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। আমরা একটু পেছনে যেতে হবে, নিউজের তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি 27, 2023। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে নিউজ এসেছিল কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। তো আমরা যদি ওই চুক্তিটা একটু দেখি, যে আপনার তৎকালীন সময়টা আমরা নিউজটাতে দেখছিলাম যে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের 1129 জন সেনা সদস্য। আর এই সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর আপনার 27 ফেব্রুয়ারি 2023 শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে, তার আওতায় আমাদের সেনাবাহিনীর 5000-এর বেশি সেনা কুয়েতে কাজ করে। একইভাবে কাতারের সঙ্গেও একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় আর্মড ফোর্সের 1129 জন সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন। আর এই চুক্তির মেয়াদ হবে সাধারণত 5 বছর, তবে এটি অটোমেটিক্যালি নবায়ন করা হবে। তো 2023-এর পর 2025-এর শুরুতেই আমরা সেই সুসংবাদটার ধারাবাহিকতা পেলাম যে বাংলাদেশ থেকে সৈনিক নেবে কাতার। তার মানে এটা গতকালকে যাওয়ার পর হুট করে হওয়া কোনো সিদ্ধান্ত না, এটা পুরনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে। তবে সেনাবাহিনীর জন্য এটা আমি সুসংবাদ এই কারণে মনে করছি,
যে এই দেশগুলোতে আপনি যখন জব করতে যাবেন আপনার স্যালারিটা থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা, চুক্তিটা থেকে 3 বছর। সো আমাদের যারা সেনা সদস্যরা আছেন এরকম একবার চুক্তিতে গেলে আপনার একটা টার্মে 3 বছরে কোটি টাকার বেশি উপার্জন করতে পারেন। এমনকি এর পরেও ওই দেশগুলোতে আপনার বিভিন্ন সময় অবসরের পরও তারা কিন্তু চাকরি করার সুযোগ পান। আমার পরিচিত কয়েকজন কিন্তু করছেন এই কাজ, কুয়েত আমি চিনি। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনীর সদস্য আপনার কাতারে যাবে, আর আগামী 2 মাসের মধ্যে তাদেরকে কাতারে পাঠানো যাবে। কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। কুয়েতের চাকুরিকালে একজন সৈনিক প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা বেতন পান। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতের দায়িত্ব পালন করছেন। প্রতি 3 বছর পর পর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন। বাংলাদেশ সরকার আরো বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। আর আপনারা জানেন যে এই মুহূর্তে আর্থেনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দল, উচ্চ পর্যায়ের দল বর্তমানে দোহা সফরে আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের আমিরের মায়ের সাথে দেখা করেছেন, এমনকি বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন হাইলি মোটিভেটেড একটা কান্ট্রি হিসেবে, যে সারা পৃথিবীর একটা হাব স্টেশন হবে বাংলাদেশ। তবে এই সুযোগগুলো আমি মনে করি আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের জন্য খুবই গোল্ডেন চান্স টাইপের একটা সুযোগ। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনি দেখেন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক জায়গায় তারা কিন্তু নিষ্ঠা পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করছে। ইভেন আমি বললাম না যে আমার কয়েকজন পরিচিত ভাই আছেন যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে রিনিউ করানো হয়নি, বাট ব্যক্তিগতভাবে কুয়েতের মধ্যে ওই দেশের বিভিন্ন সেক্টরে মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ দেওয়া হয়, এমনকি ভালো একটা স্যালারিও তারা পায়। আর একজন সৈনিকের জন্য এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছুই হতে পারে না। তো আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা হাই প্রোফাইল ক্যারেক্টার। কাতারের সাথে কথা বইলা 1129-2023 রিকোয়ারমেন্ট ছিল, তো এটা আরো বড় আকারে যেন 10-20-50 হাজার সেনা অন্তত পাঠানো যায়, দেশেরও রেমিটেন্স চাক্কা। আমি বারবার একটা কথা বলি না যে আওয়ামী লীগ এক শ্রেণী বাটপার আছে, এই বাটপাররা ধরাকে সরা করে এবং ভুলভাল মেসেজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছায় দেয়। এবং এই বাটপারগুলোর কারণে কিন্তু বাংলাদেশে 5 আগস্টের মতো একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল। এই বাটপারগুলোর কারণে, একমাত্র কারণে এই বাটপারগুলা নিজেদেরকে সর্ব ভাবতো। এই বাটপারগুলা নিজেদেরকে মনে করতো আওয়ামী লীগে শেখ হাসিনার পরে যদি সর্বোচ্চ ক্ষমতা এক্সারসাইজ করতে পারে কেউ, সর্বোচ্চ পাওয়ার ইউটিলাইজ করতে পারে কেউ, সেটা তারা। তো বিগত কয়েকদিনে দেখতেছি টেলিগ্রাম গ্রুপে অনেকগুলা গ্রুপ থেকে বিভিন্ন ধরনের তথ্য লিক আউট হচ্ছে, এগুলা নিয়ে আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানাচ্ছে, ব্যঙ্গ করতেছে। এগুলা নতুন না ভাই। দেখেন, সবকিছু বিচার বিবেচনা করে আপনারা যদি একটা সিদ্ধান্ত উপনীত হন তাহলে সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে মূলত অনলাইনে দুর্বলতার কারণে। তাদের বিরুদ্ধে যে ধরনের নেগেটিভ স্থাপন করা হয়েছিল, নেগেটিভ প্রচার করা হয়েছিল, এবং তারা যে ভারত ঘেঁষা, ভারতের স্বার্থ রক্ষা করা একটা সরকার কিংবা ভারত সরকারের সাথে তাদের কোনো মানে সমতার সম্পর্ক না, এই জিনিসটা কিন্তু অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আকারে প্রচার করছে এই বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, জামাত, বিএনপি, মৌলবাদী শক্তি যতগুলো রয়েছে তারা সবাই। এরপরও আওয়ামী লীগের 8 মাস পার হয়ে গেল সরকার পতনের, কিন্তু নেতাদের চরিত্র বদল হয়নি, বিন্দু মাত্র বদল হয়নি। বিশ্বাস করেন, এক শ্রেণীর নেতা আছে এরা এখনো ভাবে তারাই সব কিছু, মানে কর্মীদের সাথে এখনো প্রজার মতো আচরণ করে। তাই আওয়ামী লীগের কর্মী তো আওয়ামী লীগের নেতাদের প্রজা না, এখানে প্রজার মতো আচরণ স্বয়ং শেখ হাসিনা করেন না। আপনারা কোন হনু ভাই? কে আপনারা যদি এখনো ভেবে থাকেন যে আপনাদের হাতে সবকিছু রয়েছে তাহলে ভুল ভাবছেন। প্রত্যেকটা বিষয় শেখ হাসিনা জানেন। 5 আগস্টের পূর্বে কারা কোথায় গিয়েছে, কে কোন এম্বাসিতে গিয়েছে, কে কার কাছ থেকে কয় টাকা নিয়েছে, কে কাকে কয় টাকা দিয়েছে, কে জামাত বিএনপি পোষণ করতো গত 15 বছরে, কারা জামাতকে, বিএনপিকে, অন্যান্য দলকে সুবিধা দিয়েছে, ব্যবসায়িক সুবিধা, রাজনৈতিক সুবিধা এবং অর্থনৈতিক সুবিধা, এগুলো সব লিস্ট হয়ে গেছে। 5 আগস্ট বাংলাদেশে কেন ঘটছে অ্যাকচুয়ালি এটার কারণ শেখ হাসিনা তিনি ইতিমধ্যে বের করে ফেলেছেন এবং ওনার কাছে একদম ড্রাফট আকারে সাজানো আছে। আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা পার পেয়ে যাবেন বা আপনারা আপনাদের অন্যায়ের কোনো প্রকার বিচার ছাড়া আপনারা উতরে যাবেন এই নৌকা, এই রণতরী, এই বৈতরণী, সেই সম্ভাবনা নাই। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার সাথে একদম আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর এবং সেন্ট্রাল বডি, এবং এইখানে শুধুমাত্র আওয়ামী লীগ না, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ থেকে শুরু করে যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীর যোগাযোগ হয়েছে এবং শেখ হাসিনা প্রত্যেকের কথা মনোযোগ সহকারে শুনেছেন। কোন ইউনিয়নে কে গ্রুপিং করে আওয়ামী লীগকে দুর্বল করেছে, কোন ওয়ার্ডে কে দুর্বল করেছে, কোন ইউনিটে কে দুর্বল করেছে, কোন থানায়, উপজেলায়, জেলায়, মহানগরে এবং সেন্ট্রাল বডিতে কারা কারা গ্রুপিং এর মাধ্যমে আওয়ামী লীগকে দুর্বল করেছে, কারা কারা গ্রুপিং এর মাধ্যমে জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করেছে, কারা কারা গ্রুপিং এর মাধ্যমে যারা অ্যাকচুয়ালি তৃণমূলের কর্মী সমর্থকদের পছন্দের পাত্র ছিল, প্রিয় পাত্র ছিল, জনসম্পৃক্ত ছিল,
জনবেষ্টিত ছিল তাদেরকে বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে পরিকল্পিতভাবে। কোন কোন নেতারা, কোন কোন ব্যবসায়ীরা, কোন কোন আমলারা আওয়ামী লীগের লেভাস ধরে ধরে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেকের নথি শেখ হাসিনার কাছে আছে। আপনি যদি এখনো মনে করেন যে ভাই আপনারা বৈতরণী পার হয়ে যাবেন নৌকার টেক লাগাইয়া, ওই দিন ফুরাই গেছে গা, ওই দিন আর আসবে না বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের রাজনীতিতে এখন তৃণমূল যা বলবে, তৃণমূলের চাওয়ার উপর নির্ভর করে, তৃণমূলের জনপ্রিয়তার উপর নির্ভর করে নেতৃত্ব নির্বাচন হবে। হোক সেটা এমপি, মন্ত্রী, দলের কোনো সাংগঠনিক বড় কোনো পোস্ট, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে বাদবাকি যেই আপনার বৃহৎ পদপদবি রয়েছে প্রত্যেকটা তৃণমূলের চাহিদার উপর নির্ভর করে হবে। আপনারা যদি ভেবে থাকেন আপনাদের দুই, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, ডক্টর ইউনূসের বিশেষ করে কাতার সফরকে নিয়ে অনেক কথা হচ্ছে, তার সাথে কি কি হচ্ছে, তিনি কি কি করতেছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন, অন্যদিকে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে বিভিন্ন পরিকল্পনা হয়, অনেকে অনেক কথা বলে, দেশের রাজনীতি যে চারদিকে ঘুরপাক খাচ্ছে, এইসব নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে, নির্বাচন নিয়েও কথা হয়। দর্শক শ্রোতা, এখানে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য অনেকে অনেক কথা বলে। গাছ, আপনারা যে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান যে শেখ হাসিনা দেশে আসুক বা ডক্টর ইউনূস ক্ষমতা হারাক? আপনারা কি চান? গাইজ, আপনারা এইটা মনে রাখবেন যে ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন এবং তিনি আমাদের দেশের মধ্যে ভালো কাজ করতেছেন, তিনি আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে কি কথা হয়? আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন, হ্যাঁ এবং না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে কোনো নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।